এটা মনে রাখার কারণ এই জন্যেই যে শপথ গ্রহণ অনুষ্ঠানের একটা রহস্যের মধ্যে মোড়া ছিল প্রথম থেকে। গত কয়েকদিন ধরে আলী রিয়াজ, যিনি এই সংবিধান সংস্কার পরিষদ কমিশনের যিনি দায়িত্ব যার ওপর ছিলেন, চেয়ারম্যান যিনি ছিলেন, তিনি বলে আসছেন যে দুটো শপথ করা হবে, বাক্য পাঠ করবেন সব সাংসদরা। একটা তারা সংসদের সাংসদ হিসেবে শপথ নেবেন, আর দ্বিতীয়টি হচ্ছে যে জুলাই চার্টারের জন্যে যে ভোট হয়েছে সেই ভোটের যে সংবিধান সংস্কার যে পরিষদ তার সদস্য হিসেবেও তারা দুবার শপথ নেবেন, অর্থাৎ একজনকে দুবার শপথ নিতে হবে। এটা ডক্টর আলী রিয়াজ বলেছিলেন। কিন্তু বিএনপি তারা বলে দিল যে তারা যেহেতু এটা সংবিধানের মধ্যে এই যে সংস্কার পরিষদ জুলাই চার্টারের যে ব্যাপারটা আছে এটা সংবিধানের মধ্যে নেই, সুতরাং সংবিধানগতভাবে তারা শপথ নেবেন না। এবং এইটা যখনই তারা বললেন যে তারা শুধু সংস্কার পরিষদ নয়, তারা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবেই শপথ গ্রহণ করবেন। এবং এটা জানার পর যে মুখ্য বিরোধী দল যে গোষ্ঠী রয়েছে, জামাত এনসিপি, তারা বলল যে তারা শপথ নেবে না, তারা শপথ বয়কট করবে। কিন্তু পরবর্তী সময় তারা বয়কটটা তুলে দিয়ে তারা শপথ নিলেন। কিন্তু শুধু তারা শপথ নিলেন, বিএনপির সাংসদরা শুধুমাত্র সাংসদ হিসেবে সংসদের শপথ নিয়েছেন, তারা ওই সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা নেননি। কিন্তু জামাত এবং এনসিপি তারা করল কি, এবং কয়েকজন স্বতন্ত্র যারা জিতে এসছেন তারা করলেন কি, তারা সংসদ হিসেবেও শপথ নিলেন এবং তারা শপথ নিলেন এই সংস্কার কমিশন যেটা পরিষদ যেটা তারও সদস্য হিসেবে তারা শপথ নিলেন। এই শপথ বাক্য পাঠ করালেন কে আবার? এই একই মুখ্য নির্বাচনী কমিশনারের কি সংবিধান মেনে ওই শপথটা সংস্কার পরিষদের শপথ দেওয়ার সাংসদ হিসেবে সেটা কি তার এখতিয়ারের মধ্যে পড়ে? অবশ্যই পড়ে না, কারণ সংবিধানে এরকম কোনো নিয়ম নেই। বিএনপি তারা যে স্টেপ নিয়েছিল, তাদের যে বক্তব্য ছিল, সেই বক্তব্যটা যুক্তিযুক্ত যে এই মুহূর্তে সংবিধানে এই ধরনের যে শপথ নেওয়ার কোনো প্রাবধান নেই এবং এই সংস্কার কমিশন সংস্কার পরিষদ এরও কোনো রকম প্রাবধান নেই, সুতরাং আমরা নেব না। তো সেই অবস্থাতে মুখ্য নির্বাচনী কমিশনার তিনি কি করে ওই শপথ বাক্য পাঠ করে নেন? তিনি নিশ্চিতভাবেই সংবিধানের বাইরে গিয়ে তিনি ওটা পাঠ করিয়েছেন। এটা তার উচিত হয়নি এবং এটা নিয়ে ভবিষ্যতে নিশ্চয়ই প্রশ্ন উঠবে, কারণ এই যে জুলাই চার্টার যেটা সংবিধানে যোগ করা সেইটা ইতিমধ্যেই সেটা 20 বাউ জলে পড়ে গেছে, আগামী যত দিন যাবে সেটা আরও জলের মধ্যে পড়ে যাবে। সুতরাং এইভাবে শপথ পাঠ করানো তার উচিত হয়নি। দ্বিতীয় যে ব্যাপারটা এখানে আলোচনার মতো সেটা হচ্ছে মন্ত্রিসভা যেভাবে গঠন করা হলো। আগেই বলেছি আমি 25 জন পূর্ণমন্ত্রী, 24 জন উপমন্ত্রী এইটা গঠন করা হয়েছে। কিন্তু তার মধ্যে বেশ কিছু অন্তত 2-3টি তো ভীষণভাবে আলোচনায় উঠে এসছে, 2-3টি মন্ত্রিত্ব। যেমন একটা হচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির যে সাম্প্রতিক এই মন্ত্রিসভায় ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, যা তার আগেকার ভূমিকার জন্য বিবেচনায় বেশ আলোচিত। কেন আলোচিত? কারণ এই খলিলুর রহমান যখন উপদেষ্টা পরিষদে ছিলেন তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, আবার রোহিঙ্গা বিষয়ে তিনি ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাই রিপ্রেজেন্টেটিভ তিনি ছিলেন। ইনি একদিকে হচ্ছেন ইনি বাংলাদেশ এবং আমেরিকা, ইনি দ্বৈত নাগরিক রয়েছেন। তো তাকে এই খলিলুর রহমানের বিরুদ্ধে একসময় বিএনপি রীতিমতো খড়গহস্ত ছিল। বিএনপি তাকে মন্ত্রিসভা থেকে উপদেষ্টা পরিষদ থেকেও হটিয়ে দেওয়ার জন্যে বিএনপি একেবারে প্রকাশ্যে দাবি পর্যন্ত করেছিল।
কিন্তু তাকে তো হটানো হয়নি। সেই খলিলুর রহমান এখন তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হলো কোন বিবেচনায়, এটা নিয়ে অনেকেই মানে ভীষণভাবে এই ব্যাপারটা নিয়ে আলোচনা চলছে। দেখুন, আমাকে বিকেলবেলা আমাকে ঢাকা থেকে ফোন করে আমার এক দর্শক, তিনি আমাকে বললেন, শ্রোতা বললেন, যার সাথে নিয়মিত আমার যোগাযোগ আছে, তিনি আমাকে বললেন যে দাদা, আপনি শুনেছেন নিশ্চয়ই যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হলো। খলিলুর রহমান কোন হিসেবে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হলো? তার সাথে তো বিএনপির রীতিমতো ঝগড়া ছিল। আমি বললাম, বিএনপির ঝগড়া, সেটার থেকেও তাহলে একটা জিনিস দেখতে হবে যে কেন তাকে করা হলো, তার পেছনে কারণ কি। আমি নিজেও অত্যন্ত বিস্মিত হয়েছি, কারণ গত কয়েকদিন ধরে একটা জিনিস কিন্তু বাংলাদেশে খুব চালু ছিল যে দু একজন এমন মানুষকে মন্ত্রিসভায় নেওয়া হবে যাদের দেখে মানুষ বিস্মিত হবে। এবং এক একটা জায়গা থেকে এমন, যেমন নবনীতা চৌধুরীর তার যে বয়ানে, সেখানে তিনি বলেছিলেন যে আসিফ নজরুলকে এখানে আইনমন্ত্রী করা হতে পারে। এটাও খুব অদ্ভুত কথা, লোকের কাছে খুব বিস্ময় লেগেছিল, অনেকেও বিশ্বাসিত এবং অনেকে বিশ্বাসও করতে পারেননি, যেমন আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। কিন্তু খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা আমার কাছে রীতিমতো বিস্ময় লাগলো। এইবার বিস্ময়ের মধ্যে কারণটা কি, অনেকেই বলছেন যে কারণটা হচ্ছে তার উপরে চাপ দেয়া হয়েছে। চাপটা কে দেয়া হয়েছে? তারেক রহমানকে চাপ দিয়ে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। কে চাপ দেবে? চাপ দিতে পারে আমেরিকা। আর কে চাপ দিতে পারে? চাপ দিতে পারে ভারত। কারণ আমেরিকা এবং ভারত এখন মোটামুটি একজোট হয়ে বাংলাদেশ ব্যাপারটা দেখছেন। এটা আপনারা, আমি আগেও আমার বেশ কয়েকটি ভিডিওতে এই কথা বলেছি এবং আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন যে ক্রমশই পাকিস্তান এবং চীনের যে প্রভাবটা, সেটা কমে আসছে বাংলাদেশের ওপর থেকে। সেটা ইউনূস থাকতে থাকতেই সেটা দেখা গিয়েছিল। কিন্তু এখন প্রথম কথা, আমেরিকার চাপের কথাটা বলি। দেখুন, আমেরিকার নাগরিক হচ্ছেন খলিলুর রহমান। তো সেই হিসেবে এবং গত 1.5 বছরে, মানে তিনি তার পদে আসার পর থেকে আমেরিকার সাথে বাংলাদেশের যোগাযোগ রক্ষার ব্যাপারটা মূলত কিন্তু দেখেছেন এই খলিলুর রহমান। এমনকি তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ব্যবসা সংক্রান্ত, বাণিজ্য সংক্রান্ত ব্যাপারেও বারবার তিনি আমেরিকা গিয়েছেন, আমেরিকার সাথে যোগাযোগ করেছেন এবং আলোচনায় বসেছেন শুল্ক নিয়ে। এবং শুল্ক নিয়ে আজকে যে চুক্তিগুলো হয়েছে, এমনকি যার মধ্যে গোপন চুক্তিও আছে, যে গোপন চুক্তির রীতিমতো বিরোধিতা করেছে বিএনপি, সেই গোপন চুক্তি করার অন্যতম নায়ক হচ্ছেন কিন্তু এই খলিলুর রহমান। বাংলাদেশে ইউনূস সরকারের পক্ষ থেকে তিনি সেখানে যোগ দিয়েছেন এবং বলা হচ্ছে বিএনপি এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দেওয়া হয়েছে এবং বিক্রি যিনি করেছেন, এই করার প্রক্রিয়ার মধ্যে যার খুব যোগ ছিল, সেই খলিলুর রহমান হচ্ছেন তারেক রহমান মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী। যে কোনো মন্ত্রী নয়, পররাষ্ট্রমন্ত্রী। এটা হচ্ছে আমেরিকার দিক। বলা হচ্ছে যে আমেরিকা তাকে রেখে দিয়েছে, এই পদে রেখে দেওয়ার জন্য তারেক রহমানকে চাপ সৃষ্টি করেছেন। এটা হচ্ছে একটা কাজ, যাতে ভবিষ্যতে আমেরিকার সাথে সম্পর্ক ভালো থাকে, এই একটা। দ্বিতীয়ত, ভারতের চাপটা দেখা যাক। আপনারা জানেন যে গত বছর সম্ভবত আগস্টে সেখানে খলিলুর রহমান আমাদের ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে, তাকে দিল্লিতে একটা বৈঠকে, সেটা ভারতের বৈঠক না, একটা আন্তর্জাতিক বৈঠকে দিল্লিতে হয়েছিল, আসবার জন্য বলা হয়েছিল, তিনি আসেননি। কিন্তু তার কয়েকদিন পরে দিল্লিতে আরেকটি বৈঠকে সেখানটায় খলিলুর রহমান সেখানে চলে গেলেন। সেটা কিন্তু আন্তর্জাতিক বৈঠক ছিল না, সেটা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, আমেরিকার কয়েকজন তাদের এবং এদের সাথে একটা বৈঠক। সেই বৈঠকে কিন্তু ডোভালের সাথে বৈঠকে কিন্তু চলে গেলেন খলিলুর রহমান এবং তার 2-3 দিন পরেই আবার তিনি গেলেন দোহাতে গিয়ে সেখানে তিনি বৈঠকে বসলেন এবং সেখানেও ভারতের প্রতিনিধিরা ছিলেন। ফলে মনে করা হচ্ছে যে ভারতের সাথে অন্তত জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র ব্যাপার, এইসব ব্যাপারে খলিলুর রহমানের একটা সমঝোতা কিংবা একটা
বোঝাপড়ার একটা জায়গা তৈরি হয়েছে, যেরকম বোঝাপড়া তারেক রহমানের সঙ্গেও ভারতের হয়েছে। এবং এর ফলেই খলিলুর রহমানকে এমন একটি গুরুত্বপূর্ণ পদে বসানো হলো। তৃতীয়ত, যেটা সবথেকে আরও অন্যতম বড় কারণ, সেটা হচ্ছে খলিলুর রহমানের বিরুদ্ধে ছিল বিএনপি প্রথম থেকেই, এটা কোনো গোপন কথা নয়। কিন্তু গত বছর যখন চলে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, লন্ডনে গিয়ে দেখা করলেন, তারেক রহমানের সাথে বৈঠক করলেন, সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন তিনি আবার খলিলুর রহমান। অর্থাৎ খলিলুর রহমানের সঙ্গে কিন্তু তখন থেকে যেটাকে একটা তালমেল বিএনপি নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমানের সঙ্গে তখন থেকে শুরু হয়েছে। এবং একটা জিনিস লক্ষ্য করে, এটা হচ্ছে একটা বড় কারণ, এই তিনটে কারণ, অর্থাৎ এই তিনটে কারণেই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু এর বাইরেও আরও একটা বড় কারণ আছে। খলিলুর রহমান একজন টেকনোক্র্যাট এবং তিনি পররাষ্ট্র বিষয় ইত্যাদি সম্পর্কে তার অভিজ্ঞতা খুব বেশি। রোহিঙ্গার সমস্যা, যেটা বাংলাদেশের একটা খুব জাজ্বল্য, খুব একটা বড় সমস্যা, সেই সমস্যাটা নিয়ে নাড়াচাড়া করছেন, দেখাশোনা করছেন খলিলুর রহমান প্রথম থেকে। ফলে আগামী দিনে রোহিঙ্গার সমস্যা মেটাতে গেলে তাহলে খলিলুর রহমানের ভূমিকার একটা বড় অবদান থাকবে। সেই জন্য খলিলুর রহমানকে নিয়ে আসা হয়েছে এই পদে। আর এর বাইরে আর একটা সম্ভাবনার কথাও অনেকে বলছেন। আপনারা তো জানেন যে এই সামান্য কিছুদিন আগে, মাস দেড়েক দুয়েক আগে, একটা বাংলাদেশে একটা সামরিক কূ তৈরি করার কথা হচ্ছিল। সেটা হচ্ছে একটা বিশেষ পোস্টিং নিয়ে। এই পোস্টিংয়ের একটা দিকে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ছিলেন খলিলুর রহমান, এরা ছিলেন। আর একটা তার বিরোধিতা করেছিলেন ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান। এই যে পদে, এবং তখন থেকে এর আগে থেকেই ওয়াকারুজ্জামানের সাথে খলিলুর রহমানের একটা সংঘাত আছে। কারণ তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তারও বেশ কিছু ক্ষমতা ছিল, যেটাকে মনে করেছিলেন ওয়াকারুজ্জামান তার ক্ষমতার সাথে সাংঘর্ষিক, এবং সংঘর্ষ তাদের মধ্যে হয়েছে। তো এই সব ব্যাপারে তাহলে কি এর মধ্যে দিয়ে ওয়াকারুজ্জামানকেও একটা চাপে রাখার জন্য কি খলিলুর রহমানকে এই পররাষ্ট্রমন্ত্রীর জায়গায় নিয়ে আসা হলো? হতেই পারে। কারণ এটাও একটা, তারেক রহমান তিনি তার হাতে একটা তাস রেখে দিলেন, যেটা সেনাবাহিনীর সেনাপ্রধানের ওপরে চাপ দেওয়ার ক্ষেত্রে যে তাসটা তিনি লাগাতে পারবেন। এরপর আমরা দ্বিতীয় যে আলোচনাটা করার খুব অবাক লেগেছে, সেটা হচ্ছে এই মন্ত্রিসভায় ফজলুর রহমানের অনুপস্থিতি। অ্যাডভোকেট ফজলুর রহমানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী করা হবে বলে মোটামুটি সবাই জেনে গিয়েছিলেন, কিন্তু তাকে এই মন্ত্রিসভার এই মন্ত্রিত্ব দেওয়া হয়নি। সেইটা পেয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ, যাকে বীর বিক্রম, তাকে দেয়া হয়েছে। তিনিও বিএনপির একজন ভেটারেন নেতা এবং মুক্তিযুদ্ধ ইতিহাস রক্ষায় তিনিও সক্রিয় বলে বলা হচ্ছে, তার একটা পরিচিতি আছে। কিন্তু ফজলুর রহমান তিনি যেভাবে গত প্রায় 1.5 বছর ধরে তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে যেভাবে বক্তব্য রেখেছেন, এবং এমনকি এনসিপি তার বাড়ির সামনে সেখানে ডেরা বেঁধে সেখানে স্লোগান তুলেছে, তার বিরুদ্ধে মোটামুটি অবরোধ সৃষ্টি করেছিলেন তার ফ্ল্যাটে, যে ফ্ল্যাটে তিনি থাকেন সেখানে। এবং সেখানে ফজলুর রহমান পরিষ্কারভাবে তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে তার বক্তব্য রেখেছেন। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, এতটা মুক্তিযুদ্ধের সপক্ষে বক্তব্য, শুধু তাই না, এমনকি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জ্ঞাপন করে বারবার তিনি যেসব বক্তব্য রেখেছেন, সেটা রাজনৈতিকভাবে বিএনপির লাইনে ঠিকঠাক মেলে না, যার জন্যে বিএনপি থেকে তিনি বহিষ্কৃত হয়েছিলেন গত বছর, যদিও সামান্য কিছু সময়ের জন্যে। তারপর ভোটের আগে আবার তাকে নিয়ে আসা হয়েছে। তো এই সবগুলো কারণ মিলিয়ে ফজলুর রহমানকেও মন্ত্রিসভায় নেওয়া হয়নি, যাতে ওই আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ এবং বিএনপির মুক্তিযুদ্ধ, আর এদের বিরুদ্ধে রয়েছে জামাত এবং এনসিপির মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা,
ফজলুর রহমানকে মন্ত্রী করা হলে জামাত এনসিপির বিরোধিতা মুক্তিযুদ্ধ বিষয়ক আরও খোলাখুলি হয়ে যেত। সেই জন্যেই হয়তো ফজলুর রহমানকে এরকম একটা স্পর্শকাতর মন্ত্রিসভা থেকে বাংলাদেশের প্রেক্ষিতে এখন স্পর্শকাতর অবশ্যই সেখানে রাখা হয়নি। তো এটাই তার পক্ষে বড় কারণ হতে পারে। তবে হ্যাঁ, এমন নয় যে তা রাখা হয়নি মানে ভবিষ্যতে যে তিনি কখনো আসবেন না সেটাও নয়, কিন্তু ভবিষ্যতের কথা এখানে ছেড়ে দেয়া যাক, কারণ ভবিষ্যতের কথা নিয়ে তো আজকের এই আলোচনা চলবে না। তো এই দুটো মন্ত্রিসভার, হ্যাঁ, গয়েশ্বর রায়কে রেলমন্ত্রী দেওয়ার একটা কথা হয়েছিল, সেটাও তিনি পাননি। কিন্তু যদিও আমিও একটা সম্ভাব্য মন্ত্রিসভার একটা তালিকা একদিন পেশ করেছিলাম আমার এই চ্যানেলে, সেখানে বলেছিলাম গয়েশ্বর রায় রেলমন্ত্রী হবেন, কিন্তু গয়েশ্বর রায়কে রেলমন্ত্রী করা হয়নি। কেন করা হয়নি, কি ব্যাপার, সেটা নিয়ে খুব বেশি আলোচনায় আসেনি। মূলত আলোচনা হয়েছে খলিলুর রহমানকে নিয়ে, এবং কিছুটা আলোচনা হয়েছে অবশ্যই ফজলুর রহমানকে মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী করা হয়নি তার জন্য। এছাড়া আরেকটি বিষয় নিয়ে দুটো কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে সেটা কি হতে চলেছে আগামী দিনে। অনেকেই বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসা, আমিও বলেছি এটা সময়ের অপেক্ষা। শেখ হাসিনা তার ফিরবেন কিনা সেটা অন্য প্রশ্ন, আমি সেটা নিয়ে আজ এখন আলোচনা করছি না। কিন্তু আওয়ামী লীগ যে বাংলাদেশে আর ফিরে আসছে, এখনও তাদের ওপর থেকে সরাসরি সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি, কিন্তু তাহলেও বেশ কিছু জেলায় তাদের অফিস কাছারি খুলতে শুরু করেছে, এবং এটা চলতেই থাকবে। যত দিন যাবে তারা আরও বাইরে বেরিয়ে আসবে। মনে রাখতে হবে, আওয়ামী লীগকে কিন্তু দল হিসেবে তাদের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। দল হিসেবে তারা থাকতে পারবে না এমন কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। নিষেধাজ্ঞা যেটা জারি হয়েছে, আওয়ামী লীগ কোনো কর্মসূচি করতে পারবে না, এই বিষয়টা নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে। দল হিসেবে কিন্তু কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। এখন সেই নিষেধাজ্ঞাটাও খুব শিগগির উঠে যেতে বাধ্য। তার কারণ হচ্ছে, সেটা নিয়ে আর একটা ভিডিও আমি আজকেই করব পরে। সেটা হচ্ছে কেন আওয়ামী লীগকে নিতে তার উপর থেকে ওই কাজকর্ম করতে পারবে না, এই ব্যাপারে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা প্রত্যাহার করতে বাধ্য এই সরকার রাজনৈতিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে, সেটা আলোচনা করব। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।